আমি বিদ্যাসাগর। প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঊনবিংশ শতকের দোরগোড়ায় এই পরাধীন ভারতে অশিক্ষা, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, লোকাচারের নামে অনাচারে যখন এই বঙ্গভূমি অন্ধকারাচ্ছন্ন, যখন দরিদ্রতা, অনাহার, অর্ধাহার মানুষের নিত্যসঙ্গী, ঠিক তখনই 1820 সালের 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে আমার আগমন ঘটে। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতা ভগবতী দেবীর কোলে খুব আদরের সঙ্গে বড় হয়েছিলাম। বাল্যকালে একটু দুষ্টু ছিলাম বটে, কিন্তু আমার শিষ্টাচার, মায়ের প্রতি অগাধ ভালোবাসা এবং গ্রামবাসীর প্রতি প্রগাঢ় প্রেম আমার চরিত্রে এক আলাদা মাত্রা যোগ করেছিল। পড়াশোনার প্রতি গভীর ভালোবাসা এবং আমার মেধার জন্য আমার বাবা আমাকে কালীকান্ত চাটুর্যে মহাশয়ের পাঠশালা শেষ করার পরই কলকাতার এক নামী স্কুলে ভর্তির জন্য সিদ্ধান্ত নেন। আমি বাবার সঙ্গে দামোদর এবং তারকেশ্বর নদী পেরিয়ে পায়ে হেঁটে মেদিনীপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। পথের ধারে বাটনা বাটা সিল দেখে অনেক কৌতূহল নিয়ে বাবাকে জিজ্ঞেস করি, এগুলো কি বাবা? বাবা বলেছিলেন, এগুলো মাইল ফলক বলে, এগুলোতে ইংরেজি সংখ্যা লেখা আছে। বাস, সেখান থেকে আমার ইংরেজি সংখ্যা চেনা। আমি সঠিকভাবে সংখ্যা চিনেছি কিনা বাবা আমার পরীক্ষাও নিয়েছিলেন। আমি সেই পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হই। গ্রামের ছেলেকে কলকাতায় ভর্তি নেবে না জেনেই গুরুমশাই ইচ্ছাকৃত ইংরাজি সংখ্যামালা দিয়ে একটি কঠিন অঙ্ক দেন। আমি অনায়াসেই সেই অঙ্ক নির্ভুলভাবে কষে ফেলি। সেখান থেকে আমার কলকাতায় পড়াশোনা শুরু হয়। কলকাতায় থাকার সময় অভাব অনটন ছিল আমার নিত্যসঙ্গী, তবে কোনো কিছুই আমাকে বিচলিত করতে পারেনি। আমি কখনো প্রদীপের আলোয়, কখনো রাস্তার ধারে গ্যাসের আলোয় পড়াশোনা করেছি। রান্না করতে করতে পড়েছি, বাসন মাজতে মাজতে পড়েছি। পড়াশোনার ফাঁকে বাবার কাজেও আমি সাহায্য করেছি। আমি শহরে থাকলেও আমার গ্রামকে আমি ভুলতে পারিনি। আমার বৃত্তির টাকায় আমার বাল্য বন্ধুদের জন্য কাপড় কিনে নিয়ে গেছি। আমার পড়াশোনা শেষে আমার সংস্কৃতে অগাধ পাণ্ডিত্য এবং সেই সঙ্গে বাংলা ও ইংরেজিতে সমান দক্ষতার জন্য সংস্কৃত কলেজের অধ্যাপক শম্ভুনাথ বাচস্পতি এবং অন্যান্য পণ্ডিতগণ মিলে আমাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেন। হ্যাঁ, আমি বিদ্যাসাগর। আমি মানুষকে ভালোবাসতে শিখেছি। একবার কালনা থেকে বর্ধমান যাওয়ার পথে রাস্তার ধারে এক কুষ্ঠ রোগীকে পড়ে থাকতে দেখে তাকে আমি কোলে নিয়ে বর্ধমান হসপিটালে ভর্তি করে দিয়েছি শুশ্রূষার জন্য। একবার আমার উপার্জনের টাকায় আমার মায়ের জন্য একটা সুন্দর চাদর কিনে নিয়ে গিয়েছিলাম। মাকে জিজ্ঞেস করতেই মা বললেন, বাবা, গ্রামে তো সবাই আমার সন্তান, তাদের গায়ে তো একটা শতচিহ্ন চাদরও জোটে না। আমি মায়ের কথা বুঝতে পেরেছিলাম। আমি গ্রামের প্রত্যেকটা মানুষের জন্য চাদর কিনে দিয়েছিলাম। মাকে বলেছিলাম, মাগো, তুমি আমার প্রণম্য, তোমার জন্যই তো আমি বিদ্যাসাগর হতে পেরেছি। এর জন্য মানুষ আমাকে কখনো দয়ার সাগর বা কখনো করুণা সাগর নামেও আখ্যায়িত করেছেন। আমি সর্বদা মেরুদণ্ড সোজা রেখে চলার চেষ্টা করেছি। একবার কার সাহেব আমাকে তার অফিসে টেবিলের উপর পা তুলে অভ্যর্থনা জানিয়েছিলেন। আমি ঠিক একই রকম ভাবে তাকেও প্রত্যুত্তর দিতে পিছপা হয়নি। তখনকার দিনে মেয়েদের শিক্ষা গ্রহণের কোনো সুযোগ ছিল না। তৎকালীন লোকাচার ছিল, মেয়েরা শিক্ষা গ্রহণ করলে নাকি স্বামীর অকল্যাণ হয়। কিন্তু নারী তো জাতির জননী। নারী জাতিকে গড়ে তোলে। সন্তানের প্রথম শিক্ষাগুরু একটি নারী। সেই মাতৃজাতিকে অশিক্ষার অন্ধকারে রাখলে সমগ্র জাতির ভবিষ্যৎ অন্ধকার, এই কথাটি আমি বারবার উপলব্ধি করেছিলাম। তাই বেথুন সাহেবের সহায়তায় আমি পশ্চিমবঙ্গের 8টি জেলায় মোট 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলাম।
বিদ্যালয়ে মেয়েদের ভর্তির জন্য প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়েছিলাম, তাদেরকে বিদ্যালয়ে ভর্তি করার সুযোগ দেওয়া হোক এই ভেবে। তারপর সমাজে নারী শিক্ষার প্রচলন শুরু হলো। একবার এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে একাদশীর মধ্যাহ্ন ভোজনে আমন্ত্রিত ছিলাম। গিয়ে দেখি লুচি, ক্ষীর, মিষ্টান্ন, ফল, দধি, সে এক রাজভোগের আয়োজন। কিন্তু হঠাৎ চোখে পড়ে ওই বাড়ির মাত্র 9 বছরের কনিষ্ঠা বিধবা কন্যাটি নির্জলাভাবে ফ্যাল ফ্যাল করে খাবারের দিকে চেয়ে আছে। সত্যি সেদিন আমার খুব কষ্ট হয়েছিল। আমি খাবার না খেয়ে উঠে চলে এসেছিলাম এবং প্রতিজ্ঞা নিয়েছিলাম আমি এই বাল্য বিধবাদের পুনরায় বিবাহের ব্যবস্থা করব। সমাজে এই প্রস্তাব আনতে তখনকার দিনের পণ্ডিতদের আমি রোষানলে পড়ি। শুরু হয় আমার অধ্যয়ন। আমি পরাশর সংহিতা, মনু সংহিতা, আদি পুরাণ প্রভৃতি ঘেটে আমি উদ্ধার করি যে হ্যাঁ, বিধবাদের পুনর্বিবাহের প্রচলন শাস্ত্রে লেখা আছে। সমাজের বিভিন্ন পণ্ডিতবর্গ আমার শাস্ত্রের কথার ভুল ব্যাখ্যা করলেও তারা শেষ পর্যন্ত আমার সঙ্গে তর্কে পেরে ওঠেনি। কিন্তু তারা লোকাচারের নামে আমার এই প্রস্তাবের বিরোধিতা শুরু করে। তারা বিভিন্ন জায়গা থেকে সই সংগ্রহ করে। আমার প্রস্তাবের পক্ষে উত্তরপাড়ার জমিদার শ্রী জয়কৃষ্ণ মুখোপাধ্যায়, পণ্ডিত তারানাথ তর্ক বাচস্পতি, প্রসন্ন কুমার সর্বাধিকারী, শ্রীনাথ দাস, কাশীনাথ দত্ত, দেবেন্দ্রনাথ ঠাকুর, কালীপ্রসন্ন সিংহ, রাজা প্রতাপচন্দ্র, দুর্গাচরণ লাহা, দ্বারকানাথ মিশ্র, মহারাজ শ্রীশচন্দ্র, মদনমোহন তর্কালঙ্কার ও রামগোপাল ঘোষ মহাশয় স্বাক্ষর প্রদান করেন। অবশেষে 16 জুলাই 1856 সালে বিধবা বিবাহ আইন পাস হয়। সেই দিনটা ছিল বড় আনন্দের। তৎকালীন মারাঠা পণ্ডিত বিষ্ণু শাস্ত্রী আমার হিন্দু বিধবা বিবাহ বইটি মারাঠা ভাষায় অনুবাদ করেছিলেন। একই রকম ভাবে আমি লর্ড ডালহৌসি এবং লর্ড ক্যানিং এর সহায়তায় আমি বহু বিবাহ এবং বাল্য বিবাহ রদ করতেও সক্ষম হয়েছিলাম। শিক্ষা সকলের জন্য, এই কথা ভেবেই আমি শিক্ষাকে অনেক সরলীকরণ করেছিলাম। অনেক সহজ সংস্কৃতর ব্যাকরণ বই রচনা করেছিলাম। বাংলা কিছু সহজ বই রচনা করেছি, যেগুলো হলো বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা ইত্যাদি। কিছু সংস্কৃত কে বাংলায় অনুবাদ করেছি, যেমন বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা এবং সীতার বনবাস তাদের মধ্যে অন্যতম। 1857 সাল সিপাহী বিদ্রোহ। ব্রিটিশ সরকার বালিকা বিদ্যালয়গুলি বন্ধের জন্য আদেশ দিলেন। তারা আর কোন রকম ভাবে বালিকা বিদ্যালয়গুলিকে অর্থ সাহায্য করতে পারবেন না জানিয়ে দিলেন। আমি আমার সমস্ত সম্পত্তি এবং আমার শখের প্রেসটিও বাধা দিয়ে আমি সেই বালিকা বিদ্যালয়গুলিকে চালিয়ে গেলাম। জীবনে একবারই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাক্ষাৎ পেয়েছিলাম। 1882 সালের 5ই আগস্ট ঠাকুর তার কিছু শিষ্যদেরকে নিয়ে স্বয়ং আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি বলেছিলাম, ঠাকুর, আমি তো কোনো সাধক বা আপনার শিষ্য নই, আপনি কি কারণে আমার সঙ্গে দেখা করতে আসলেন? ঠাকুর বললেন, কে বলেছে তুমি সাধক নও? আমি যে মায়ের আরাধনা করি, তুমি তো সেই মায়ের প্রকৃত কল্যাণ করেছ। তুমি নারী জাতির চোখ খুলে দিয়েছ। তুমিই প্রকৃত সাধক। আমি কোনো পুকুর, ডোবা, নালায় ডুব দিইনি, আমি স্বয়ং সাগরে ডুব দিয়েছি। আমি তখন ঠাকুরের সঙ্গে কিছুটা রসিকতা করে বলেছিলাম, ঠিক আছে, তাহলে আপনি সাগরের খানিকটা নোনা জলই পান করে যান। আমি জীবনভর মানুষের জন্য কাজ করে গেছি, নারী জাতির কল্যাণের কথা ভেবেছি। আমি সমাজে চলতে থাকা লোকাচারের নামে অনাচারগুলিকে দূর করার চেষ্টা করেছি। আমি কৌলিন্য প্রথার অবসান ঘটানোর চেষ্টা করেছি। অবশেষে 1891 সালের 29 জুলাই এই ধরাধাম থেকে চিরবিদায় নিয়ে অমর্ত্য লোকের দিকে গমন করেছি।